নেতাজি সুভাষ মহাবিদ্যালয় বাংলা বিভাগ সেকেন্ড সেমিস্টার অনার্সের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের যেটা আমি পড়াই সেটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সেই সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে এর আগে অনেক আলোচনা হয়েছে। তোমাদের আমি আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে বাণভট্ট। অনলাইন ক্লাসে মনে হয় হয়ে গেছে, তবুও যেহেতু একটা ইম্পর্টেন্ট বিষয়, তবুও আমি একবার তোমাদের ভিডিওর মধ্য দিয়ে বলে দিচ্ছি। তোমরা যথাসম্ভব পড়বে, এটা বুঝবে। বাংলা সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বাণভট্টের অবদান আলোচনা করো, এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে। কবি সার্বভৌম বাণভট্ট আর্যাবর্তের দ্বিতীয় কালিদাস। সংস্কৃত গদ্যকাব্য জগতে তিনি এক অত্যুজ্জ্বল দ্বিতীয় রত্ন বিশেষ। সংস্কৃত সাহিত্যে বাণভট্টই একমাত্র কবি যার আত্মকথা ও আবির্ভাবকাল সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়। বাণভট্ট বাৎসগোত্রীয় চিত্রভানু ও রাজদেবীর পুত্র। তার পিতামহের নাম আর্যপতি, পুত্রের নাম ভূষণ ভট্ট। বাণভট্টের পূর্বপুরুষগণ সকলেই ছিলেন বিদগ্ধ শাস্ত্রজ্ঞ, সুপণ্ডিত, আশ্রিত বৎসল প্রকৃতির। সোননদের পশ্চিম তীরে প্রীতিকূট নামক নিবাসে ছিল তাদের বাসভূমি। অকালে মাতা পিতাকে হারিয়ে দিশেহারা বাণভট্ট উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। বহু দেশে বিচিত্র প্রকৃতির দৃশ্যে দুচোখ ভরে দেখে বহু বিদগ্ধ পণ্ডিতের সংস্পর্শে বিচিত্র বিদ্যায় পারদর্শী হয়ে তিনি উঠলেন। তার গুরু ভৎসু বাণের আবির্ভাবকাল 606 থেকে 647 খ্রিস্টাব্দ। কারণ তিনি হর্ষবর্ধনের সভাকবি ও বাল্যবন্ধু ছিলেন। প্রাচীন আলঙ্কারিকগণ সংস্কৃত সাহিত্যের শ্রেণীবিভাগ করে শ্রব্যকাব্যর একটি শাখাকে গদ্যকাব্য নামে আখ্যায়িত করেছেন। ছন্দ বিবর্জিত কাব্যকেই গদ্যকাব্য বলা হয়। যেখানে ছন্দ নেই, অর্থাৎ ছন্দ বিবর্জিত কাব্যকেই বলা হয় গদ্যকাব্য। গদ্যকাব্য আবার দুই শ্রেণী, কথা এবং আখ্যায়িকা। কথার বিষয়বস্তু কাল্পনিক, প্রধানত কবির স্বকল্পিত। কাল্পনিক বলেই এখানে আপন প্রতিভাকে স্বচ্ছন্দে প্রবাহিত করে। কেননা ঐতিহাসিক কাহিনী বা সত্য ঘটনা অবলম্বনে আখ্যায়িকা কাব্য রচিত হয়। এই জাতীয় কাব্যে কবি আত্মজীবনী বিস্তৃতভাবে পরিবেশন করেন। বাণভট্ট রচিত কথাকাব্য কাদম্বরী এবং আখ্যায়িকা কাব্য হর্ষচরিত। এবারে আমরা আসি হর্ষচরিত কাব্য সম্পর্কে। সম্ভবত হর্ষচরিত বাণভট্টের প্রথম রচনা। কাব্যে 8টি উচ্ছ্বাসে রচিত। প্রথম 2টি উচ্ছ্বাসে কবি আত্মপরিচয় দিয়েছেন। স্থানীয় স্বরাধিপতি সম্রাট হর্ষবর্ধনের ঐতিহাসিক ঘটনাই হর্ষচরিতে বর্ণিত। পুষ্যভূতি বংশের প্রভাবশালী রাজা প্রভাকর বর্ধন ও রানী যশোমতির 2 পুত্র রাজ্যবর্ধন ও হর্ষবর্ধন
এবং কন্যা রাজশ্রী মৌখরী রাজ গ্রহবর্মার সঙ্গে রাজশ্রীর বিবাহ, মালবরাজ কর্তৃক গ্রহবর্মার নিধন, রাজশ্রীকে অপহরণ, মালবরাজের বিরুদ্ধে রাজ্যবর্ধনের যুদ্ধযাত্রা, পথে গৌড় রাজ্যের বিশ্বাসঘাতকতায় রাজ্যবর্ধনের মৃত্যু, প্রতিশোধ গ্রহণে হর্ষবর্ধনের গমন, মালবরাজের কারাগার থেকে রাজশ্রীর পলায়ন এবং অগ্নিকুণ্ডে আত্মবিসর্জনের উদ্যোগ, অবশেষে হর্ষের সঙ্গে রাজশ্রীর মিলনে কাব্যের জবনিকা এই কাব্যের প্রধান উপজীব্য। হর্ষচরিত ইতিহাসের পটভূমিতে রচিত হলেও কাব্যচিত বর্ণনায় সমৃদ্ধ। রাজশ্রীর বিবাহ উৎসব দৃশ্যের সাড়ম্বর বর্ণনা, নৃত্যগীত ও বাদ্যের আতিশয্য, কবির ভূয় দর্শনের পরিচয় পাওয়া যায়। এই রচনাটি থেকেও তৎকালীন ভারতবর্ষের রাষ্ট্র ও সমাজ সম্পর্কের অনেক তথ্য জানা যায়। এতে যেমন ভারতীয় গ্রাম্য জীবনের অনবদ্য চিত্র আছে, তেমনি প্রকৃতির ভীষণ ভয়াল রূপও সমান হৃদয়গ্রাহী। রাজা প্রভাকর বর্ধনের মৃত্যুর প্রাক্কালের প্রকৃতির রূপ আকাশে আবির্ভূত হল ধূমকেতু, অগ্নিবর্ণ দীর্ঘ কুটিল পুচ্ছ তার। এটা মৃত্যুর প্রাক্কালের প্রকৃতির চিত্র। আকাশে আবির্ভূত হল ধূমকেতু, অগ্নিবর্ণ দীর্ঘ কুটিল পুচ্ছ তার। এটা গেল আখ্যায়িকা কাব্য হর্ষচরিত। এবারে আসবো আমরা কথা কাব্য কাদম্বরী আলোচনায়। বাণভট্টের শ্রেষ্ঠ কাব্য কাদম্বরী। ভাব কল্পনা ও বর্ণনা সৌন্দর্যের বিপুল সমারোহে কাদম্বরী কাব্য নিঃসন্দেহে তাকে সংস্কৃত গদ্য রচয়িতাদের শিরোমণি করে তুলেছে। এবি কিথ বলেছেন, দ্য কাদম্বরী on the other hand is a katha and it lacks the distinctive marks of the আখ্যায়িকা। কথা জাতীয় গদ্যকাব্য হিসাবে কাদম্বরী সংস্কৃত সাহিত্যে অনবদ্য গদ্যকাব্য। বিদিশার রাজা শূদ্রকের ভোগ সুখে মন নেই, বন্ধু বান্ধবদের সঙ্গে আমোদ আহ্লাদে দিন কাটান। একদিন এক চণ্ডাল কন্যা তার রাজসভায় একটা কথা বলা সুখ পাখিকে নিয়ে হাজির হলো। নাম তার বৈশম্পায়ন। তার আত্মকাহিনী জানা গেল। বিন্দ পর্বতে পম্পা সরোবর তীরে শিমুল গাছে সুখ পাখিটি ঘর সপরিবারে থাকত। শবর বাহিনীর অত্যাচারে সকলে মারা পড়ে এবং জানা যায় উজ্জয়িনীর রাজা তারাপীরের অভিন্ন হৃদয় বন্ধু মন্ত্রী শুকনাস, তারাপীর ও শুকনাসের ছেলে চন্দ্রাপীর ও বৈশম্পায়ন। তারাপীর কুলুত রাজ্য জয় করে পত্রলেখাকে নিয়ে আসেন কুমারের সখী হিসাবে। 3 বছর পর কৈলাসের কাছে কিরাতনগর জয় করে এক শিব মন্দিরে শ্বেত বর্ণা
তপক্লিষ্ট দিব্য দর্শনা সুন্দরী, সে গন্ধর্বরাজ হংস ও তার রানী অপ্সরা গৌরীর কন্যা মহর্ষেতাকে দেখতে পান। তিনি মহর্ষি শ্বেতকেতুর পুত্র পুণ্ডরীকের দর্শনে বিহ্বল, কিন্তু পরে সে মারা গেলে মহর্ষেতা তপস্বিনীর বেশ পরিধান করে ও প্রিয় সখী কাদম্বরী গন্ধর্বরাজ চিত্রবর্তী চিত্ররথ ও মদিরার একমাত্র কন্যা কে বিবাহ করবে না বলে সিদ্ধান্ত নিলেও চন্দ্রাপীড়ের সঙ্গে প্রণয় ঘটে। অপরদিকে বৈশম্পায়ন মহর্ষেতাকে স্পর্শ করতে গেলে মৃত্যু মুখে পতিত হয়। তাই চন্দ্রাপীড় মৃত্যুবরণ করে ও কাদম্বরী প্রাণত্যাগ করতে উদ্যত হলে দৈববাণীতে সব কিছু ফিরে পায়। সময় মতো জানা যায় বৈশম্পায়ন সুকী, শুকনাস পুত্র বৈশম্পায়ন ও পুণ্ডরী। চণ্ডাল কন্যার হাত ঘুরে রাজা শূদ্রকী যে চন্দ্রাপীড়ের কাছে এসেছে। কাদম্বরী শব্দের অর্থ মদিরা। মদিরার মাদকতায় যেমন মানুষ মত্ত হয়, কাদম্বরীর কাব্যরস পান করে শাশ্বত সমাজ আহার ভুলে আনন্দে বিভোর হয়ে পড়েন। কাদম্বরী রস জ্ঞানামা হারোহপি ন রোচতে, কাদম্বরী রস জ্ঞানানা মাহি রোহপি ন রোচতে। বাণভট্টের বর্ণনায় অত্যাশ্চর্য শক্তি, ভাষার ঐশ্বর্য, শব্দের প্রাচুর্য, কল্পনায় মাধুর্যে তিনি সংস্কৃত সাহিত্যের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।